বিক্ষিপ্ত চিত্তে নদীর পাশে দাঁড়িয়ে আছে সানায়া। প্রহরকে স্কুলে নামিয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যায় এনজিওতে। মেয়েটাকে দেখে ভয় পেয়ে যায় সানায়া। মানুষ কি করে এত বিবেকহীন হতে পারে? একজনের করা ভুল অন্যকে দোষারোপ করা। অবশ্য আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নেহাত বোকামি। জীবন কোনো ফুলশয্যা নয়, লড়াই করেই তাকে জিততে হয়। কিন্তু আপন মানুষগুলো যখন মুখ ফিরিয়ে নেয় তখন সব কিছুই অবাধ্য মনে হয়। কতটা বিতৃষ্ণা হলে একজন মানুষ নিজের হাতে নিজের প্রাণ নিতে উদ্যত হয়। আত্মহননকারী মরার জন্য আত্মহত্যা করে না, বরং বাঁচতে করে। কিন্তু আসলেই একে বাঁচা বলে? নদীর পাড়ে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সানায়া। নদীর পানির ছলাৎ ছলাৎ ধ্বনির প্রতিটি শব্দ যেন তার বুকে আছড়ে পড়ছে। মেয়েটাকে দেখে গা গুলিয়ে ওঠে সানায়ার। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছে। এক অংশের সাথে অন্য অংশ কি ভয়ঙ্করভাবে লেপ্টে আছে। কি নিদারুণ যন্ত্রণা ভোগ করছে মেয়েটি। নদীর পাড়ে তীব্র হাওয়ায় সানায়ার অবাধ্য খোলা চুলগুলো ওর মুখের ওপর এসে পড়ছে। দুই হাত দিয়ে তা কানের পেছনে গুজে বুকে হাত ভাঁজ করে আবার ওই শান্ত নদীর দিকে তাকিয়ে থাকে। ওর পাশে এসে দাঁড়ায় তারাফ। সানায়া নিরস দৃষ্টি নিক্ষেপ করে তারাফের দিকে। স্নিগ্ধ শান্ত এক অভিব্যক্তি তার। তারাফের মনটা যেমন নীল আকাশের মতো স্বচ্ছ, ঠিক ওর চোখ দুটো গভীর মায়ায় ভরা। এই কয়েকদিনে তারাফকে ও অনেক কাছ থেকেই জেনেছে। এ এক অদ্ভুত সুন্দর মনের মানুষ তারাফ। নিজের সবটা উজাড় করে দিয়েছে শিরোহীন, রক্তের সম্পর্কবিহীন ওই নিপীড়িত নারীদের কল্যাণে। কখনো ভাই, কখনো বাবা, কখনো একজন সহযোগী হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে তারাফ। অত্যন্ত অমায়িক ব্যবহার তারাফের। যে কোনো মানুষকে প্রথম দর্শনেই সম্মোহন করার ক্ষমতা রাখে, কিন্তু উপরিতলে একদম কঠিন ব্যক্তিত্ব। যে কেউ ইচ্ছে করলেই তার মনের গহীনে প্রবেশ করতে পারবে না। বাতাসের তীব্রতায় তারাফের চুলগুলো উড়ছে। শার্ট যেন ছিঁড়ে যাবে শরীর থেকে। বেখালিভাবে উড়ছে সানায়ার ওড়না। দুহাত দিয়ে চেপে ধরে রেখেছে। তারাফ কিছু একটা বলল। বাতাসের তীব্র আওয়াজে শোষ করে বইছে, তাই সানায়া তা শুনতে পায়নি। বাধ্য হয়ে তারাফ ঘুরে এসে সানায়ার সামনে দাঁড়ায়। সানায়া চোখ পিটপিট করে বার কয়েক তাকায়। তারাফ সানায়া অভিব্যক্তি বুঝতে পেরে ওর কানের কাছে মুখ নিয়ে হালকা উচ্চ স্বরে বলল, একটু ওই দিকটায় চলেন, এখানে বাতাসের বেগ বেশি। সানায়া যে এনজিওতে এসেছে, নদীটা তার পেছনেই। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নদী। তারাফের কথা মতো সানায়া একটু সরে আসে। নদী থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বাতাসের গড়পড়তা অনেকটা কম এখানে। তারাফ স্মিত হাসে, ধীর গলায় বলে, মন খারাপ? তারাফের কথার কোনো জবাব না দিয়ে সানায়া পাল্টা প্রশ্ন করে, বিরস গলায় বলে, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তারাফ অধর প্রশস্ত করে নরম গলায় বলল, অবশ্যই। সানায়া একটা নিঃশব্দ নিঃশ্বাস ছাড়ে আর বলে, মানুষ কেন বাঁচছে? তারাফ চটজলদি সরস গলায় বলল, মৃত্যুর জন্য। সানায়া গাঢ় চাহনি নিবদ্ধ করে তারাফের হাস্যোজ্জ্বল মুখোশ ছবিতে। ছোট্ট করে একটা শীতল শ্বাস ফেলল সানায়া। প্রশ্নবিদ্ধ গলায় বলল, এটা কেমন কথা? তারাফ চোখে হাসে, বুকে দু হাত ভাঁজ করে নদীর ওপারে তাকায়। সূর্য প্রায় ওপ্রান্তে পৌঁছে গেছে। লাল আভায় রাঙিয়েছে পূর্বাদেশ। স্বাভাবিক গলায় বলল, পৃথিবীতে মানুষের জন্মই হয় মৃত্যুর জন্য। মানুষ জন্ম নিবে কিনা তার গ্যারান্টি নেই। অনেক নবজাতক জন্মের আগেই মায়ের গর্ভে তাদের অন্তিম শ্বাস নেয়। কিন্তু সে যদি একবার এই ধরের বুকে আসে, মৃত্যুর স্বাদ তাকে একদিন আস্বাদন করতেই হবে। হয়তো আজ, হয়তো কাল বা পরশু। আলটিমেট মৃত্যু তার আসল ঠিকানা। সানায়া জিজ্ঞাসু দৃষ্টি রাখে তারাফের দিকে। তারাফ এখনো তার অক্ষিযুগল নিবদ্ধ করে আছে সম্মুখ পানে। শান্ত গলায় সানায়া বলল, তাহলে কি ধরে নিব আমাদের জন্ম ব্যর্থ? বেঁচে থাকার কোনো মানে নেই? অবশ্যই আছে। মাদার তেরেসা, তিনিও তো মারা গিয়েছেন, কিন্তু আমরা আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। নেলসন ম্যান্ডেলা একটি অসাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও আজ একজন অসাধারণ মানুষ। সময় নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। দীর্ঘ ২৭ বছর কারাভোগ করেন তিনি, শুধুমাত্র বর্ণবাদী মনোভাব থেকে মানুষকে দূরে সরানোর জন্য। আল্লাহর সৃষ্টি সবাই সমান। গায়ের রং কখনো কারো মানদণ্ডের বিচারক হতে পারে না। ৭১-এর মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা। তার সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন।
কিন্তু আজীবন মানুষের হৃদয়ে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। মৃত্যু অমোঘ সত্য, নশ্বর শরীরের মুক্তি, কিন্তু কীর্তিমান সত্তা মৃত্যুর পরেও আজীবন বেঁচে থাকে। সানায়া ধ্যানের মতো শুনছিল তারাফের কথাগুলো। এক অদ্ভুত অভিব্যক্তির মানুষ তারাফ, তার বাচনভঙ্গিও প্রশংসার দাবিদার। সানায়া নদীর দিকে তাকায়, শীতল জলরাশি কুলকুল ধ্বনিতে প্রবাহিত হচ্ছে। সানায়ার কেন যেন মনে হলো এই মানুষটাকে সে আরও কয়েকটা প্রশ্ন করতে পারে, তার মনের অগোছালো প্রশ্নগুলো যা এতদিনে সে কাউকে করতে পারেনি। সানায়া মনের অভ্যন্তরে হালকা হেসে ওঠে, তার মনে জাগ্রত প্রশ্নগুলো ভেবে ফিকে গলায় বলে, মানুষ কেন স্বপ্ন দেখে জানেন? তা কখনো পূরণ হওয়ার নয়, তবুও দেখে। মানুষ সত্যিই কি বোকা? তারা অধরকণে হালকা হাসে, গাঢ় গলায় বলল, স্বপ্নই তো মানুষকে বাঁচতে শেখায়। আমি পাবো না তাই বলে হাত হাত রেখে বসে থাকলে তো হবে না। আমার স্বপ্নকে পূরণ করার নিম্নতম চেষ্টাও যদি করি, তাহলে তার পূর্ণতা না আসুক বেঁচে থাকার মানে তো খুঁজে পাবো। স্বপ্ন না থাকলে বাঁচার ইচ্ছা হারিয়ে যায়। জীবন কি পাবো তার হিসেব করলে অহেতুক সময় নষ্ট হবে। সানায়া দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটির কথা মনে হলো সানায়ার, বলল, মানুষ কত আজব প্রাণী, কত বিচিত্র তার অভিনয়। মানুষ বলে এক করে আরেক। মানুষ চেনা বড় দায়, কেন করে তারা অভিনয়? পৃথিবী এক মঞ্চশালা, আমরা সবাই তার অভিনেতা। কেউ হিসাব হিরোর রোল প্লে করি তো, কেউ ভিলেন, আর ওই যে উপরে যিনি আছেন তিনি একমাত্র ডিরেক্টর। আমাদের তার আদেশেই চলতে হয়। এখন কথা হচ্ছে আমরা কোনটা বেছে নেব, হিরো নাকি ভিলেন, যার যেটা পছন্দ। সানায়া নিষ্প্রভ চোখ রাখে তারাফের চোখে, এক অদ্ভুত মায়া এই চোখে। তার কথায় সানায়ার মন ধীরে ধীরে বিগলিত হয়। মানুষ এতটা অমায়িক কী করে হতে পারে? সানায়া বিক্ষিপ্ত দৃষ্টি রাখে শান্ত নদীর অববাহিকায়। কেন যেন নদীটিকে তার আজ বড্ড আপন মনে হচ্ছে। নদী যেমন তার শান্ত শীতল জলে ধুইয়ে নেয় সকল জঞ্জাল, ঠিক তারও আজ তাই করতে ইচ্ছে করছে। পৃথিবী আজ ভীষণ অসুস্থ, কারণ পৃথিবীতে আজ অসুস্থ মানুষের পরিমাণ বেড়ে গিয়েছে। সানায়ার ইচ্ছে করছে ওই সকল অসুস্থ মানুষের সকল অসুস্থতা নদীর মতো করে ধুইয়ে দিতে। তারা অভিনিবেশ সহকারে অক্ষি নিপাত করে সানায়ার দিকে, আবার চোখ রাখে নদীর ওপাশটায়। শান্ত স্নিগ্ধ নদীর মধ্যে ধীরে ধীরে প্রলীন হচ্ছে অতৃষ্ণ সূর্য। আস্তাভায় লালিমায় ছেয়েছে আকাশ, সন্ধ্যা নেমেছে পাটে। গোধূলি তার রংছটা ছড়িয়ে দিচ্ছে দিনরাত্রির এই সন্ধিক্ষণে। দূর থেকে ভেসে আসছে আজানের মিষ্টি সুর। আকাশ জুড়ে নীলচে আর লালচে আভার মিলন মেলা। তারা আবারও গাঢ় দৃষ্টিতে তাকায় সানায়ার দিকে। হালকা শীত পড়তে শুরু করেছে, হিম হিম বাতাস হালকা কাঁপন তুলছে শরীরে। সানায়া তার দুই হাত জড়িয়ে নেয়, অবাধ্য চুলগুলো আবারও কপাল জুড়ে এলোমেলোভাবে খেলছে। সানায়া হাত দিয়ে তা সরায়, প্রগাঢ়ভাবে তারাপ দেখছে তার শ্যামবতীকে। গোধূলির মায়ায় যেন আরও মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে তারাপ তার শ্যামবতীর এই অদ্ভুত রূপে। তারাপ ওর হাত দিয়ে সানায়ার হাত ধরে। চকিতে সানায়া তার শীতল হাতে উষ্ণ ছোঁয়ার হাতের দিকে তাকায়। হাত থেকে অক্ষিপল্লব নাড়িয়ে আঁখি আবদ্ধ করে তারাফের মুখশ্রীতে। তারাপ কোনো কথা বলল না, চোখে হাসল সে। সামনে তাকিয়ে পা বাড়ায় নদীর দিকে। সানায়া মন্ত্রমুগ্ধের মতো ওর পদযুগল অনুসরণ করতে লাগলো। নদীর কাছটায় এসে ঢালু জায়গাটায় আর একটু নিচে নামে তারাপ। ঢালু হওয়ায় কিঞ্চিত ইতস্তত বোধ করল সানায়া। তারাপ তার পরিবর্তে এক মিষ্টি হাসি উপহার দিল সানায়াকে। এই লোকটার অধরে হাসি লেগেই থাকে, অদ্ভুত। তারাপ ওর হাতটা বাড়িয়ে দেয় সানায়ার দিকে। তারাপের হাত ধরে নিচে নামতে গেলে, পড়ে যেতে গেলে ওর হাতটা গভীর করে ধরে সানায়া। নির্ভীক হয়ে তারাপ তার অক্ষিযুগল নড়াচড়া করতে থাকে। দুই হাত দিয়ে সাবধানে সানায়াকে ঢালু জায়গাটার ওপর আনে। দুজন নিঃশব্দে বসে। তারাপ নিজের জুতো জোড়া খুলে পাশে রাখে। নদীর শীতল পানিতে ডুবিয়ে দেয় পা দুটো। এক হিম করা অনুভূতি। তারাপ একটু ঝুঁকে সানায়ার পায়ে হাত দেয়। হকচকিয়ে ওঠে সানায়া, সব্যস্ত গলায় বলে, কি করছেন কি? তারাপ ঘাড় ঘুরিয়ে উঁচু হয়ে বলল, ইটস ওকে। যার সর্বত্র সৌন্দর্য ছড়িয়ে তার হাতেই বাকি আর পায়েই বাকি। সানায়া গভীরভাবে তারাপের বলা কথাগুলো ভাবল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। নদীর পানিতে পা ডুবাতেই শিরশির করে ওঠে সানায়ার গাত্রবরণ। দুপাশের মাটিতে শক্তভাবে হাত রেখে পা নাড়াতে থাকে।
এক অদ্ভুত শব্দ হচ্ছে। সানায়ার মনে হলো তার শরীরে সমস্ত রোষ ক্লেশ জড়তা আবদ্ধতা যেন নদীর পানি ধীরে ধীরে তার গর্ভে শুষে নিচ্ছে। নিজেকে বেশ ফুরফুরে লাগছে সানায়ার। হাস্যোজ্জ্বল চোখে ফিরে তাকায় তারাফের দিকে। সানায়া দেখে তারা গভীর মনোযোগে ওকে দেখে যাচ্ছে। সানায়ার চোখ পড়তেই নিজেকে সংবরণ করে তারাফ। মৃদু হেসে পা দুলাতে থাকে পানিতে। সূর্য ডুবে গিয়েছে অনেক আগেই। সন্ধ্যার শেষ রাতের শুরু হতে চলল। 2 দিন লাগাতার কল করেও আজরাহান, মার্শিয়াদ, আশফিক এদের কারো খোঁজ পাওয়া যায়নি। প্রথম দিন নিঃসংকোচ গেলেও তার পরের দিন কোহেলিকা উৎকণ্ঠার সাথে হাঁসফাঁস করতে থাকেন। সারাদিন কল করেও কোনো খোঁজ নেই। হঠাৎ করে শরীর খারাপ করে কোহেলিকার। মায়ের মন তো তাই কু ডাকা শুরু করে। 2 রাত নিদ্রাহীন কাটিয়েছেন কোহেলিকা। সানোয়ার আহমেদ যে চিন্তায় নয় তা না, কিন্তু তার নিজের ছেলের ওপর ভরসা আছে। আজ সকালে আজরাহান কল করে জানায় সে ফিরবে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন কোহেলিকা। দুশ্চিন্তায় তার নাভিশ্বাস উঠে যায়। দুপুরে স্কুল থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে প্রহর। ঘুমের ঘরেই গলার নিচটায় উষ্ণ হাওয়ার অস্তিত্ব টের পায়। সিলিংয়ের দিকে মুখ করেই শুয়েছিল প্রহর। হালকা শীত পড়ায় আচমকা অনুভূত হওয়া উষ্ণতায় বেশ লাগছে প্রহরের, কিন্তু অনেকের চেয়েও আক্ষিপুট উন্মোচিত করতে পারছে না প্রহর। নিজের পেটের ওপর কারো উষ্ণ ছোঁয়া তীব্র থেকে তীব্রভাবে অনুভব করছে সে। শিউরে ওঠে তার শরীর। ঝট করে অক্ষিপল্লব মেলতেই দেখে আজরাহান ওর গলার মুখ ডুবিয়ে এক হাত ওর জামার নিচে রেখে উন্মুক্ত পেটের ওপর বিচরণ করাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকিয়ে বিস্মিত গলায় বলল, রাহান ভাইয়া, আপনি? আজরাহান প্রহরের গলা থেকে মাথা উঠিয়ে ওর সোজাসুজি বালিশে রাখে। পেটের দিকে থেকে হাত এগিয়ে পিঠের দিকে নিয়ে প্রহরকে নিজের দিকে ফিরিয়ে নেয়। একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছে প্রগরভাবে। বাইরে যাওয়ার সময় পর্দা জানালা আটকে দেওয়ায় ভেতরে কোনো আলো নেই। সন্ধ্যা ছাড়িয়েছে দিন অনেকক্ষণ। ঘুটঘুটে অন্ধকারেও আজরাহানের বাদামি রঙের চোখ দুটো জলজল করছে। আজরাহানের নিঃশ্বাসের এক সমিষ্ট ঘ্রাণ প্রহরকে সম্মোহিত করে ফেলছে। আজরাহান শান্ত কণ্ঠে বলল, আমি। আপনি এইখানে কেন? ছোট মা ঘরে নেই। প্রহর পলক ফেলে স্বস্তির নিঃশ্বাস টানে জিজ্ঞাসু গলায় বলল, কোথায় গিয়েছে? ভাবিকে আনতে। আপনি কখন এসেছেন? বিকেলে। তুই চেঞ্জ না করে অবেলায় শুয়ে আছিস কেন? ঘুম পাচ্ছিল খুব, তাই। আজরাহান দুষ্টু স্বরে বলল, রাতে কি করিস তুই? এই 2 দিন তো আমিও ছিলাম না। প্রহর মনে মনে আওড়াতে থাকে, কি করে ঘুমাবে সে? এই মানুষটার কথা ভাবতে ভাবতেই তো ঘুম উড়ে যায় অচিনপুরে। 2 দিন একদম ভালো কাটেনি প্রহরের। সারাদিন আজরাহানকেই ভেবে চলছে সে। এখন সে তৃপ্ত। তার প্রাণ সঞ্চারক ফিরে এসেছে। সে নিঃশ্বাস নিতে পারছে। আজরাহান ফিসেল গলায় আবারও বলল, যা ঘুমানোর এখন ঘুমিয়ে নে, বিয়ের পর আর সেই সুযোগ পাবি না। প্রহর স্মিত হাসে। তারা একে অন্যের একদম কাছে। আজরাহানের প্রতিটি হৃদস্পন্দন শুনতে পায় প্রহর। আজরাহান প্রহরের পিঠে আরেকটু চেপে ওকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। প্রহরের বুকের ঢিপ ঢিপ ধ্বনি বাড়তে থাকে, কিন্তু কোনো বিরূপ প্রতিক্রিয়া সে করে না। প্রহর ওর এক হাত রাখে আজরাহানের গালে, শান্ত গলায় বলে, কোথায় গিয়েছিলেন আপনি? শ্বশুর বাড়ি। তাহলে একা এসেছেন কেন? আপনার বউ আর বাচ্চাদের সাথে নিয়ে আসতেন। আমার বউ তো তুই, আর বাচ্চা তার প্রক্রিয়া চলছে। প্রহর কিছু বলার আগেই একটু ঝুঁকে এসে প্রহরের অধর সুধায় ডুব দেয় আজরাহান। প্রহর ওই 2 হাত দিয়ে আজরাহানের শার্ট খামছে ধরে। গভীর আল্লেশে শুষে নিতে থাকে একে অন্যের অধর সুধা। প্রহরের সমস্ত শরীর অনুরণিত হয়। একে অন্যের সাথে নিবিড়ভাবে আবদ্ধ থাকায় প্রহরের শরীরের প্রতিটি কম্পন আজরাহানের শিরা উপশিরায় ঝংকার তোলা শুরু করে। একে অন্যের মাঝে এতটাই মত্ত যে আজরাহান বেসামাল হয়ে পড়ে। প্রহরকে ছেড়েই চট করে উঠে বসে আজরাহান। প্রহর নিশ্চল হয়ে বিছানায় শুয়ে থাকে। আজরাহান হাত ছুঁয়ে বেডসাইড সুইচ অন করে। আলোকিত হয় অন্ধকারে ঢাকার রুদ্রদ্বার এর এই ঘর। প্রহর উঠে আজরাহানের পাশ ঘেঁষে বসে। 2 হাতের আজলায় আজরাহানের মুখ নিয়ে নিজের দিকে ঘোরায়। নির্লিপ্তভাবে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বলল, কি হয়েছে রাহান ভাইয়া? আজরাহান ওর হাত সরিয়ে ফ্লোরে চোখ রাখে আবদ্ধ করে ম্লান সুরে বলে, আর কখনোই ভর সন্ধ্যাবেলায় শুবি না। যা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। প্রহর উচ্ছ্বাসিত গলায় বলল, আচ্ছা আপনি বসেন, আমি আসছি। প্রহর ওয়াশরুমে যেতেই কপাল ভাঁজ হয়ে আসে আজরাহানের। বিক্ষিপ্ত গলায় অস্ফুটভাবেই বলল, কি করতে যাচ্ছিলাম আমি? এত বড় ভুল।
অক্ষিযুগল দৃঢ় করে আজরাহান। তস্ত্র পায়ে বেরিয়ে আসে প্রহরের ঘর থেকে। ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায় প্রহর। নিজেকে দেখেই একগাল হাসে। কাঁপা কাঁপা হাতে নিজের ঠোঁট স্পর্শ করতেই ওর আজরাহানের উষ্ণ ছোঁয়া অনুভূত হয়। নিজের অজান্তেই পরম আবেশে চোখ বন্ধ করে নেয় প্রহর। কিরে, ঘুম এখনো শেষ হয়নি তোর? আজকাল কি দাঁড়িয়েও ঘুমাস নাকি? আজরাহানের দীপ্ত কণ্ঠে চোখ খুলে তাকায় প্রহর। সরল দৃষ্টি তাকিয়ে আছে আজরাহান। প্রহরের আজ কেন যেন ভীষণ লজ্জা পাচ্ছে। এর আগেও আজরাহান ওকে বহুবার আলিঙ্গন করেছে, কিন্তু এই অদ্ভুত শিউরে ওঠা অনুভূতি আগে কখনো হয়নি। তবে আজ কেন হলো? এই 2 দিন কেন মনে হলো সে এই মানুষটাকে ছাড়া থাকতে পারবে না? কেন মনে হলো নিজের জীবনে এই মানুষটাকেই তার চাই, নিজের করে চাই, একান্ত নিজের? শান্ত পায়ে এগিয়ে আসে আজরাহান প্রহরের কাছে। ওর গালে চুমু খেতেই সপ্রতিভ হয় প্রহর। ওর চোখ নেমে আসে। ইচ্ছে করছে না আজ আজরাহানের দিকে তাকাতে। মনে হচ্ছে ওর দিকে তাকাতেই ওর হৃদয়ের তৃষ্ণা বেড়ে যাবে। আর এই তৃষ্ণা এই মুহূর্তে না মেটালে ও মরে যাবে, একদম মরে যাবে। এ যে ভালোবাসা তৃষ্ণা। তাহলে কি সে সত্যি তার রাহান ভাইয়াকে ভালোবাসে, তাকে নিজের করে চায়? একই ভাবছিস তুই? প্রহর লজ্জা মিশ্রিত গলায় অস্ফুটভাবে বলল, কিছু না। আজরাহান শীতল শ্বাস ছেড়ে মিষ্টি গলায় বলল, তোর জন্য রসগোল্লা এনেছি, ডিঙি নৌকা। হা কর। প্রহর কোনো প্রতিক্রিয়া না করে হা করে। রসগোল্লার আধ অংশ মুখে পড়তেই প্রহর নিজের অক্ষিপুর ধীরে ধীরে প্রশস্ত করতে থাকে। বিস্ফোরিত চোখে তাকায় আজরাহানের দিকে। ভয় আর দ্বিধান্বিত গলায় বলে, আপনি কুহুপুর গিয়েছিলেন? আজরাহান ভ্রু যুগল কুঞ্চি করে শান্তভাবে চোখের কোণ ক্ষীণ করে মৃদু স্বরে বলল, তুই কি করে জানলে আমি কুহুকপুর গিয়েছি? প্রহর ধপাস করে আজরাহানের বুকে পড়ে। আস্তে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে আজরাহানকে, একদম গভীরভাবে। বাদলের ধারা ছাড়িয়ে হেসকি তুলে বলল, আপনি আর কখনো যাবেন না কুহুপুর, কখনো না। আজরাহান বিগলিত গলায় বলে, এ কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তাকা আমাদের দিকে। রেড রোজ, তাকা। আজরাহানের এক হাতে মিষ্টির বক্স, অন্য হাতে প্রহরের আধা খাওয়া মিষ্টি। তাই নিজের ইচ্ছে থাকলেও প্রহরকে সরাতে পারছে না। প্রহর ওর বুক থেকে মাথা তুলে নাক টানতে টানতেই বলল, আপনি যান, এখান থেকে যান। আজরাহান কিছু বলার সুযোগ পায় না। তার আগেই প্রহর ওকে মৃদু ধাক্কায় রুম থেকে বের করে দরজা লক করে দেয়। আজরাহান হাতের উল্টো পাশ দিয়ে করাঘাত করতে থাকে। প্রহর দরজা না খুললেও কোহেলিকা শান্ত পায়ে সেখানে এসে দাঁড়ায়। স্বতন্ত্র গলায় বলে, আজরাহান, এখানে কি করছো তুমি? আজরাহান 2 পাটি দাঁত একসাথে বের করে তা কেলিয়ে দেখায় কোহেলিকাকে। ভ্রু কুচকায় কোহেলিকা। আজরাহান ওর হাতের মিষ্টির প্যাকেটটা ডাইনিং টেবিলের ওপর রেখে আধে খাওয়া মিষ্টিটা মুখে পুরে ভস ভস করে বলল, দিলাম রসগোল্লা খেতে, আর দিল আমাকে ঘর থেকে বের করে। এই জন্যই লোকে বলে দুনিয়ায় ভালো মানুষের দাম নাই। আজরাহান সিঁড়ি ভেঙে নিজের ঘরে চলে যায়। সানায়াকে ঠোঁট চিপে হাসতে দেখে কোহেলিকা গম্ভীর গলায় বললেন, ও কি বললো রে? সানায়া একগাল হেসে বলল, তোমার আজাইরা রায়ন বলেছে তোকে দিয়ে এইসব ছোট্টখাটো কাজ হবে না। তিনি মহৎ, কিছু করবেন। কোহেলিকা উদাসীনভাবে তাকিয়ে থাকে, যার অর্থ সে কিছুই বোঝেনি। বিশাল আকাশে জুড়ে তারকাবাজি ছড়াছড়ি, যেন মনে হচ্ছে নিমেষ কালো শাড়িতে হিরে খচিত। রূপালী চাঁদের আলোয় চন্দ্রাবতী যেন ধরণীর বুকে তার অস্তিত্বের আলোড়ন তৈরি করছে। চাঁদের বাউন্ডারি দেয়ালে হাত রেখে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহর। অন্ধকার তমসা যেমন আমাদের একাকিত্বকে স্বাদ আস্বাদন করায়, তেমনি নিজেকে নিয়ে ভাববার অফুরান সময় দেয়। নিস্তব্ধতা এক ধরনের মায়া থাকে। নিস্তব্ধতা মানুষ নিজেকে হাতড়ে বেড়ায়, খুঁজে ফিরে নিজের অস্তিত্ব। ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস আর কোমরে উষ্ণ ছোঁয়ায় প্রহর বুঝতে পারে আজরাহানের উপস্থিতি। পিঠের ওপর ছড়ানো চুলগুলো ছড়িয়ে প্রহরের ঘাড়ে চিবুক রাখে আজরাহান। কোনো রকম বিচলিত না হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে প্রহর। প্রহরের দিক থেকে কোনো রকম সাড়া না পেয়ে হালকা ঘাড় বাঁকিয়ে নিজের আর্দ্র ঠোঁটের স্পর্শ এঁকে দেয় প্রহরের গলায়। প্রহর এক নিঃশব্দ শ্বাস ফেলে, ভাবুক গলায় শান্তভাবে বলে, কেন গিয়েছিলেন আপনি কুহুপুর? আজরাহান সোজা হয়ে দাঁড়ায়, কোমরে হাত রেখেই ওকে ঘুরিয়ে দাঁড় করায়। আজরাহান নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখে প্রহরের অক্ষিপল্লব ভিজে আছে, ছলছল করছে অথই সাগর। এখনই যেন জলোচ্ছ্বাস শুরু হবে। ব্যতিব্যস্ত গলায় আজরাহান প্রশ্ন করল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ঝরঝর করে কেঁদে ওঠে প্রহর।
আজরাহানের এক হাত নিজের দু হাতে আবদ্ধ করে অনুনয়ের স্বরে বলল, আপনি আর কখনো যাবেন না সেখানে, কখনো না। আজরাহান ওর হাত ছড়িয়ে নিজের দুই হাতের আজলায় প্রহরের মুখটা একটু উঁচু করে ধরে ওর কপালে চুমু খায়। শান্ত ও স্মিত গলায় বলে, যাব না, কিন্তু তার আগে তুই বল কি করে বুঝলি আমি কুহুকপুর গিয়েছি? তুই কি সেখানে কখনো গিয়েছিলি? প্রহর কান্না থামায়, কিছুক্ষণ পর পর ফুপিয়ে ওঠে, নিজেকে যথাসাধ্য শান্ত করে, নিশ্চল লক্ষ্মী যুগল নিবদ্ধ করে আজরাহানের দিকে। একরাশ প্রশ্নবিদ্ধ ওই নেত্রযুগল প্রহরের দিকেই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। প্রহর চোখ নামিয়ে নেয়। আজরাহান আবারও হালকা উঁচু গলায় প্রশ্ন করে, কিরে বল, কি করে বুঝলি তুই এ তোর গ্রামের বাড়ি কি কুহুকপুর? প্রহর ধুম করে মাথা উঁচিয়ে আজরাহানের দিকে বিস্মিত চোখে তাকায়, শুকনো গলায় ঢোক গিলে নেয়। পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আজরাহান প্রহরের হাত টেনে ধরে। প্রদীপ্ত গলায় আজরাহান আবারও বলে, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। প্রহর আর্দ্র গলায় শান্তভাবে বলল, আমি ঘুমাবো। আজরাহান প্রহরের হাত ছেড়ে দেয়। গুটি গুটি পায়ে প্রহর নিচে নেমে আসে। আজরাহান ছাদের কার্নিশে দাঁড়িয়ে একটা বাউন্ডারি গ্রিলের ওপর উঠিয়ে আকাশের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। এত রাতে ছাদে? নন্দিতার নরম স্বরে আজরাহান ফিরে তাকায়, স্মিত হাসি টেনে বলল, তুমি এত রাতে এখানে? প্রহরকে দেখে আসলাম। ও তো চলে গেছে। দেখেছি। আজরাহান পিঠ ঠেকিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়ায় রেলিংয়ে। নন্দিতা আজরাহানের দিকে মুখ করে দাঁড়ায়। পিনপিনে বাতাস বইছে। ছাদের কোনায় লাগানো রজনীগন্ধা ফুলের গাছ থেকে এক অকৃত্রিম ঘ্রাণ ভেসে আছে। চাঁদের উজ্জ্বল আলোয় নন্দিতার চোখের জিজ্ঞাসু দৃষ্টি আজরাহানের চোখে এড়ায়নি। আজরাহান ঘুরে দাঁড়ায়, গাঢ় গলায় বলে, কিছু বলবে ভাবি? নন্দিতা ছোট্ট করে হাসে আর শান্ত গলায় বলে, বলো। নন্দিতা চোখে হাসে, নরম গলায় বলল, প্রহরকে তুমি? নন্দিতার কথা শেষ হওয়ার আগে আজরাহান প্রতপ্ত গলায় বলল, আমি ওকে ভালোবাসি। আজরাহান মিলান হাসে, এক গাঢ় নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, শুধু ভালোবাসি বললে ভুল হবে, ও আমার আসক্তি। যদি শুধু ভালোবাসা হতো তাহলে গত 6 মাসেও আমাকে রিক্ত হস্তে ওর হৃদয়ের বদ্ধতার থেকে যতবার ফিরিয়ে দিয়েছে আমি অনেক আগেই ওর পথ থেকে সরে দাঁড়াতাম। কিন্তু ও যে আমার নেশা, আমার অস্থি মজ্জায় মিশে আছে ওর সত্তা। ওকে ছাড়া আমার অস্তিত্ব প্রলীন হয়ে যাবে। নন্দিতা স্মিত হাসে, বাতাসের স্নিগ্ধতায় আরো বেশি মায়াময় হয়ে উঠেছে রাতের অন্ধকার। নন্দিতা সরল গলায় বলল, তুমি তো বেশ রোমান্টিক, বেশ গুছিয়ে কথা বলো। তাহলে তোমার ভাইয়াটা এমন হাম্বু কেন? কথা শেষ করেই নন্দিতা ভ্রু নাচায়, কপট অভিমান দেখায় তার চেহারায়। আজরাহান নন্দিতার দিকে তাকাতেই গা দুলিয়ে হেসে ওঠে, ফিসেল গলায় বলে, ভাইয়াকে ছেড়ে যদি আমার সাথে লাইন মারার চেষ্টা করো তাহলে বুঝবে কি করে আমার ভাই কতটা রোমান্টিক? নন্দিতা আজরাহানের হাতে একটা দুর্বল ঘুষি মেরে হাসি হাসি গলায় বলল, পাজি কোথাকার। একদম না, ভাইয়া কিন্তু বেশ রোমান্টিক, কিন্তু তোমাকে একটু পালিশ করে নিতে হবে, এই আর কি। এতদিনে সামান্য মরিচা পড়ে গেছে। অবশ্য টিপস লাগলে আমার কাছ থেকে নিতে পারো। কোনো দরকার নেই। তাহলে এখন যাও, আমার মনে হয় না ভাইয়া এখনো ঘুমিয়েছে। একটা দিব। আজরাহান আওয়াজ করে হেসে ওঠে। নন্দিতা যেতেই ফিসেল হাসি হাসে আজরাহান। প্রহরের কথা মনে হতেই অধর কোণে দীপ্ত হাসে আজরাহান আর বলে, আমার জন্ম, আমার শ্বাস, আমার অস্থি মজ্জায় শুধু তোমার বাস। আমার বিক্ষিপ্ত চিত্রের একমাত্র ভুক্তি তুমি আমার প্রেম, ভালোবাসা, আমার আসক্তি। ঘুটঘুটে অন্ধকার, নিঃশব্দে পা ফেলে এগিয়ে যাচ্ছে নুরাইশা। বাড়ির পিছনের দরজাটা মৃদু ক্যাচ শব্দে খুলে বাইরে বেরিয়ে আসে নুরাইশা। বাড়ির ব্যাকইয়ার্ডে ছোট্ট ছোট্ট গাছপালা লাগানো। নবীন খান একবার শখ করেছিলেন পদ্ম ফুল চাষে। বাড়ির পিছনটায় চেষ্টাও করেছিলেন, কিন্তু তার সে আশায় সেগুড়িবালি। নিভু নিভু পায়ে অতি সাবধানে পা ফেলছে নুরাইশা, যেন যাত্রাপথে কোনো বিঘ্ন না ঘটে। ব্যাকইয়ার্ডের দক্ষিণ পাশটায় একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে কেউ। আবছা আলোয় তার মুখটা স্পষ্ট না হলেও অবয়ব সম্পূর্ণ দৃশ্যমান, আর তা চক্ষুগোচর হতেই পায়ের চলার বেগ বাড়ায় নুরাইশা। অবয়বটি কাছে আসতেই তড়িৎ গতিতে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। দুহাতে জাপটে কিছুক্ষণ স্থির হয়ে থাকে, রাগ ও অভিমান মিশ্রিত গলায় বলল, আপনি এত নিষ্ঠুর কেন? একটুও মনে পড়লো না আমায়? মার্শিয়াদ হালকা হেসে স্বাভাবিক গলায় বলে, কেমন আছেন মিষ্টি? নুরাইশা মার্শিয়াদকে ছেড়ে
চোখ মুখ কুঁচকে আহ্লাদি গলায় বলল। কথা বলবো না আমি আপনার সাথে, আপনি পাশান। মার্শিয়াদ ওর হাত দিয়ে নুরাইশার ডান হাত নিয়ে তাতে চুমু খায়। চোখে হেসে বলে, তাহলে আসতে বললেন কেন? চলে যাব? নুরাইশা বুকের ওপর হাত ভাঁজ করে ঘুরে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে বলল। চলে যান। মার্শিয়াদ ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে স্নিগ্ধ ও স্বাভাবিক গলায় বলে। চলে গেলে কিন্তু আর আসবো না। বিদ্যুৎ বেগে ঘুরে মার্শিয়াদের বুকে কয়েকটা নিষ্প্রভ ঘুষি মেরে ছলছল চোখে আর্দ্র গলায় বলল। কোথায় ছিলেন এই 2 দিন আপনি? কতবার কল করলাম, মোবাইল সুইচ অফ করে রেখেছেন, নিজেও তো একবার কল করেননি। সরি মিষ্টি, জরুরি কাজ ছিল তাই শহরের বাইরে যেতে হয়েছে, আর সেখানে নেটওয়ার্কেরও সমস্যা, তাই যোগাযোগ করতে পারিনি। নুরাইশা চোখের জল আর নাকের জল এক করে ফেলেছে। নাক টানতে টানতে কাঁদো কাঁদো স্বরে বলল। আর কখনো যাবেন না আমাকে ছেড়ে, তাহলে আমি আর কখনো আপনার সাথে কথা বলবো না। কথা শেষ করেই আবারও বুকে পড়ে মার্শিয়াদের। মার্শিয়াদ আলগোছে নুরাইশাকে দুহাতে আবদ্ধ করে সরল গলায় বলে, যাব না, ট্রাস্ট মি। আচ্ছা এখন বলুন, এত রাতে আমাকে এখানে কেন আসতে বললেন? প্রেম করতে। নুরাইশা ফিক করে হেসে দেয়। মার্শিয়াদ স্মিত হেসে একটা ছোট্ট শ্বাস ফেলে বিরস গলায় বলে, আমার কি এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করার বয়স আছে? কেন, প্রেম করতে কি বয়স লাগে নাকি? আর আপনি কি বুড়ো হয়ে গিয়েছেন নাকি? মার্শিয়াদ নুরাইশাকে সোজা করে দাঁড় করিয়ে হালকা ঝুঁকে ওর নাকে নাক ঘষে বলল। বুড়ো না হলে অর্ধ বুড়ো তো হয়ে গিয়েছি। সরেন। মার্শিয়াদ ঝট করে নুরাইশাকে বুকে টেনে নেয়। আচমকায় মার্শিয়াদের এমন কাজে হকচকিয়ে ওঠে নুরাইশা উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে? আপনি আমাকে ছেড়ে যাবেন না তো মিষ্টি? কখনো না। মার্শিয়াদ দীর্ঘশ্বাস ফেলল, ফিকে গলায় বলল, কোথায় যাবেন আপনি? আপনি যেখানে নিয়ে যাবেন। এই রাতের বেলাতেই মার্শিয়াদ নুরাইশাকে নিয়ে বেরিয়ে পড়ে ওর গাড়ি করে। বাড়ির মেইন গেটে তালা, তাই বাধ্য হয়ে দেয়াল টপকে বাইরে বেরিয়ে আসে দুজন। আবাসিক এলাকা হওয়ায় চোর ডাকাতের ভয় নেই, তাই ওয়াচম্যান রাখা তেমন গুরুত্বপূর্ণ নয়। মার্শিয়াদ ড্রাইভিং করছে আর বারবার আর চোখে নুরাইশাকে দেখছে। মেয়েটা অনেক কথা বলে, নীরব বিচ্ছিন্নভাবে কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে নুরাইশা। হালকা হেসে ওর দিকে পানি এগিয়ে দেয় মার্শিয়াদ। সেই প্রথম দেখায় নুরাইশার কথার প্রেমে পড়েছিল মার্শিয়াদ। জানালায় চিবুক রেখে বাইরে তাকিয়ে আছে নুরাইশা, সরস গলায় বলে, যান। বলুন। ইনশিরা আপুর সাথে আপনার কিসের সম্পর্ক? সে আপনার বাসায় কেন থাকে? মার্শিয়াদ বিরস গলায় বলল। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? নুরাইশা সোজা হয়ে বসে, মার্শিয়াদের দিকে স্নিগ্ধ চাহনি নিক্ষেপ করে, শান্ত গলায় বলল। নুরাইশা ঝট করে নিজের এক হাত মার্শিয়াদের বুকের ওপর রাখে। মার্শিয়াদ হতবিহ্বল হয়ে গাড়ি থামায়, রোষ ভরা গলায় বলে, মিষ্টি কি করছেন কি? নুরাইশা শান্ত গলায় বলল, বলুন তো আমি আপনি বেঁচে আছি কি না। এসব কি বলছেন আপনি? অবশ্যই। নুরাইশা অধর কোণে স্মিত হাসে, নরম গলায় বলে, কি করে বুঝলেন? আমার হার্টবিট চলছে মিষ্টি। নুরাইশা নিজের হাত সরায়, সোজা হয়ে বসে সম্মুখ দিকে চোখ রেখে, তারপর বলে, আমি ঠিক ততটাই বিশ্বাস করি আপনাকে যতটা বিশ্বাস করলে আপনার হৃদয়ের স্পন্দনে আমি বেঁচে থাকতে পারবো। মার্শিয়াদ ছোট্ট করে শ্বাস ছাড়ে, গাঢ় গলায় বলে, আপনার বিশ্বাসের অমর্যাদা আমি করব না, আই প্রমিস ইউ। আই নো জান। গাড়ি আবারও চলতে শুরু করে। সম্মুখ পানে দৃষ্টি রাখে নুরাইশা। গাড়ির হেডলাইটে সামনের দিকে দুপাশ দেখা যাচ্ছে। মনে হচ্ছে সবকিছু যেন থমকে রেখে চলে যাচ্ছে ওরা। হুড়হুড়ে বাতাসে এলোথেলো চুলগুলো উড়ে চলছে। মার্শিয়াদ আজ প্রথম প্রকার দৃষ্টিতে তাকায় তার কথার প্রেমিকার দিকে। আবছা আলোয় নুরাইশা ওই পাতলা ঠোঁটের স্মিত হাসি মার্শিয়াদের হৃদয়ের কম্পন বাড়িয়ে দিচ্ছে। সে যাকে খুঁজছে আজ পেয়ে গেছে তাকে। মার্শিয়াদ চোখে হাসে, গাড়ির গতি বাড়িয়ে সামনে আগায়। প্রাত রাশ সেরেই ধোয়া উড়ানো এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে খবর কাগজে চোখ বোলাতেই চকচক করে ওঠে অক্ষিযুগল ছানোয়ার আহমেদের। আজও ব্ল্যাক শ্যাডোর নতুন কর্মকাণ্ডের খবর বেরিয়েছে। বাড়ির বাকি সবাই তখন ডাইনিং টেবিলে কাউচে বসেই হেরে গলায় ডাকলেন কোহিলিকাকে। বাকিদের সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি খবরটা এক নিঃশ্বাসে পড়ে শোনালেন। কুহুকপুর এর সেই হসপিটালে অবৈধভাবে ডেক্স এক্সপায়ার মেডিসিনের ওপর নতুন প্যাকেজিং ডেট লাগিয়ে সেসব ঔষধ কম দামে হসপিটালেরই নিম্নবৃত্ত রোগীদের দেওয়া হতো। ব্ল্যাক শ্যাডো সংস্থারই মেম্বাররা সেই স্ট্রিং
অপারেশন চালিয়ে তাদের সব অপকর্ম হিডেন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে তা ব্রেকিং নিউজ করে টিভিতে দেখায়। সেই রেকর্ড বিভিন্ন নামকরা প্রেসে পাঠানো হয়। আর এই সব কিছুর মূল হোতা হসপিটালের প্রতিষ্ঠিতা মোতাল্লেব খা। চোখের সাথে সাথে সানোয়ার আহমেদের মনটাও আনন্দে উদ্দোলিত হয়। উচ্ছ্বাসিত হয়ে সবাইকে তার কাজের প্রশংসা করলেন। এত কিছুর মাঝে মাথা নিচু করে অমলেট মুখে পড়ছে আজরাহান। তার এইসবে মাথা ব্যথা নেই, বরং এক গাদা রাগ তার। যখন ওই ব্ল্যাক শ্যাডোর কোনো খবর বের হয়, তার মা তাকে এক গাদা কথা শোনান। প্রহর আর চোখে তাকিয়ে আছে আজরাহানের দিকে। আজরাহান চোখ লুকানোর চেষ্টায় ব্যস্ত। আজ শুক্রবার, তাই সবাই বাসায়। সামান্তার খাবারে একবার তাকিয়ে আবার আর চোখে নন্দিতার দিকে তাকায়। কাল সারা রাত অপেক্ষা করার পরেও নন্দিতা ওকে একটুও সময় দেয়নি। তার জন্য ঈষৎ অভিমান চলছে তাদের মধ্যে। প্রহর বিগলিত হেসে সানোয়ার আহমেদকে শুনিয়ে ফিসেল গলায় বলল, ছোট আব্বু, ব্ল্যাক শ্যাডো এই বয়সেও কত কিছু করে। আর ছোট মার আজাইরা রাহান শুধু সারাদিন কুমোরের মতো ঘুমিয়ে রসগোল্লা খায়। প্রহরের কথা শেষ হতেই সবার দৃষ্টি আবদ্ধ হয় আজরাহানের দিকে। আজরাহান সবেই একটা রসগোল্লা মুখে নিয়ে চেয়েছিল, কিন্তু প্রহরের কথায় তা আর হলো না। ভ্রু কুঁচকে সবার দিকে তাকাতেই ঈষৎ রাগী প্রদীপ্ত গলায় বলল, সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? মা আজাইরা বলে, এই জন্য কি আমি সত্যি আজাইরা নাকি? টানা 4.25 ঘন্টা কলেজে ক্লাস করে আসি। আজব, আজকাল শিক্ষকদের কোনো দামই নেই দেখছি। কোহিলিকা আজরানের পাশে এসে দাঁড়ায়। নির্নিমেষ তাকিয়ে বললেন প্রলজ্জিত গলায়, এই 2 দিন কোথায় ছিলে তুমি আজরাহান? আজরাহান বিরাট ঢোক গেলে শ্বাস আটকে থম মেরে বসে থাকে। কৌতূহলী চোখ সবাই দৃষ্টি সুরে আজরাহানের দিকে। আজরাহান নিরিপ্ত অক্ষিযুগল ঘুরিয়ে আনে সবার দিকে। তার গলায় ঢালা রসগোল্লা আটকে গেছে। ফিকে গলায় আজরাহান বলল, আমার এক বন্ধুর বাবা অসুস্থ ছিল, তার অপারেশন করতে হয়েছিল, কিন্তু আদিম দেশের বাইরে, তাই আমাকেই থাকতে হয়েছিল সেখানে। ছোট্ট নিঃশ্বাস ছাড়ে আজরাহান। প্রহর চোখ বাঁকিয়ে তাকায়। কোহিলিকা অত্যুজ্জ্বল চোখে তাকিয়ে উদ্দীপ্ত গলায় বললেন, তা সেই জায়গাটার নামটা কি শুনি? প্রহর মুচকি হেসে টেনে টেনে বলল, ছোট মা, রসগোল্লা কিন্তু রাহান ভাইয়া সেখান থেকে নিয়ে এসেছে। সানায়া আজরাহানের সামনেই বসা ছিল। মিষ্টির প্যাকেটে সানায়ার নজর পড়তে আজরাহান খপাত করে পাজো কোলে জাপটে নেয় মিষ্টির প্যাকেট। গম্ভীর গলায় বলে, একদম আমার জিনিসে হাত দিবি না। আজরাহান উঠে দাঁড়ায়। অরুণ লোচন চোখে কিরমির করে তাকায় প্রহরের দিকে, যেন ওই চোখের অগ্নিলালায় এখনই ভস্ম করে দেবে প্রহরকে। মিষ্টির প্যাকেট বুকে জড়িয়ে সিঁড়ি দিকে যেতে থাকে। অস্পষ্টভাবে বিড়বিড় করে বলতে থাকে, একবার একা পেয়ে নেই ডিঙে নৌকা, তারপর দেখ তোকে কি করি। কুহিলিকা বিরস চাহনি রাখে আজরাহানের দিকে। স্বাভাবিক গলায় বললেন, ছেলেটাকে জিনে টিনে আছর করলো নাকি? আজকাল কেমন আজব ব্যবহার করে। সানায়া ফিকে হেসে ফিসেল গলায় বলল, মা ছেলেদের জিনা আচর করে না, পরিতে করে। আর তোমার ছেলে তো অতি মাত্রাই সুদর্শন। আর রাত বিরাতে তার এখানে সেখানে বিচরণ হলেও হতে পারে, তাই না রে প্রহর? প্রহর আর সানায়া খিলখিলিয়ে হেসে হাই ফাইভ করে। নন্দিতা মুচকি হেসে ফোড়ন কেটে বলল, তবে চিন্তার কিছু নেই, সত্যি যদি আজরাহানকে পরি আছর করে তাহলে আমাদের ঘরেও স্পেশাল ওঝা আছে, তাই না প্রহর? সো ডোন্ট ওয়ারি। প্রহর নিষ্প্রভ চোখে কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকে নন্দিতার দিকে। সানায়া আর নন্দিতা খিলখিল করে হেসে ওঠে।